স্মৃতিকথা আত্মজীবনী এটা আধুনিক ভারতের ইতিহাস রচনার একটি অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ উপাদান। আত্মজীবনী বা স্মৃতিকথা বলতে আমরা বুঝি একজন ব্যক্তির জীবন এবং সেই সঙ্গে স্মৃতিমূলক সাহিত্য। এখানে লেখক তার জীবনে ঘটে যাওয়া প্রত্যক্ষ বা পরোক্ষ ঘটনা এবং সমসাময়িক দেশকালের স্মৃতি রোমন্থন করে থাকে এবং সেটা তিনি গ্রন্থের আকারে প্রকাশ করে থাকেন। এ প্রসঙ্গে বিপিনচন্দ্র পালের 70 বছর বা 70 বৎসর, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি, সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা নামক আত্মজীবনী অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এই যে আত্মজীবনী বা স্মৃতিকথা আধুনিক ইতিহাস রচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। আধুনিক ইতিহাস রচনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রশাসনিক কাগজপত্র, বই, চিঠি থেকে জমির দলিল, চলচ্চিত্র, মানচিত্র, দৃশ্যশিল্প সবই ইতিহাসের রচনায় এখন প্রাধান্য পেয়েছে, ইতিহাস রচনার উপযোগী তথ্য হিসাবে বিবেচিত। আবার আমরা যে কথা বলছি যে কোনো ব্যক্তির আত্মজীবনী স্মৃতিকথায় সেই ব্যক্তির সময়ের ছবি ধরা পড়ে। সর্বপল্লী রাধাকৃষ্ণন লিখেছেন যে ব্যক্তি জীবন তার সমকালীন ইতিহাসের প্রতিচ্ছবি। সমকালীন যে চিত্র, যে ব্যবস্থা, যে ধরন তিনি দেখেছেন সেটাকে তিনি ছবির মতো লিখেছেন। এটা তাহলে প্রতিচ্ছবি। 19 শতকে বাংলায় দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজনারায়ণ বসুর আত্মজীবনী, ভারতের জাতীয় সংগ্রামের শীর্ষ নেতারা যেমন লালা লাজপত রায়, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, মৌলানা আবুল কালাম আজাদ প্রমুখের আত্মজীবনী থেকে নানা ধরনের সূত্র, একেবারে আকর সূত্র চয়ন করা যায়। ইতিহাসবিদ, গবেষকরা এখান থেকে নানা ধরনের সূত্র নিয়ে সেই সময়কার ইতিহাস লেখেন, ইতিহাস চর্চা করেন, মূল্যায়ন করেন। আত্মচরিত বা স্মৃতিকথা ইতিহাস রচনায় একেবারে প্রাইমারি যে সোর্সগুলো রয়েছে তার মধ্যে যে প্রধান, সে কথা বলার অপেক্ষা রাখে না। অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ সূত্র হিসাবে এর গুরুত্ব আধুনিক ইতিহাস রচনায় প্রাধান্য পেয়েছে। অনেক সহজে এখান থেকে প্রচুর তথ্য পাওয়া যায়, তবে কোনো কোনো রচনায় লেখকের যে পক্ষপাতমূলক ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণার কথাও এখান থেকে জানা যায়। তাই অন্যান্য ঐতিহাসিক সূত্রের সঙ্গে যাচাই করে এগুলোকে লেখা হয়, এগুলোকে দেখা হয়, তা না হলে ইতিহাস বিকৃত থেকে যায়। এবারে আমরা দু একজনের কথা বলবো, দু চারজনের কথা বলবো যাদের আত্মজীবনী স্মৃতিকথা সমকালীন সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, জাতীয় আন্দোলন, দেশপ্রেম, প্রশাসনিক ব্যবস্থা, গ্রাম শহরের নানা চিত্র এবং যার আত্মজীবনী থেকে জীবন দর্শনের কথা জানা যায়। গঠনমূলক সামাজিক রীতিনীতি
কথা জানা যায়। তার মধ্যে বিপিনচন্দ্র পাল অন্যতম প্রধান। বাংলার শীর্ষস্থানীয় জননেতা, খুব ভালো বক্তৃতা দিতে পারতেন, ভালো লেখক ছিলেন, সাংবাদিক ছিলেন। এই বিপিনচন্দ্র পাল সন্ত্রাসবাদী বা চরমপন্থী নেতাদের মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তি হিসাবে পরিচিত। যেমন বাল গঙ্গাধর তিলক, লাজপত রায় ছিলেন, ঠিক তেমনি বিপিনচন্দ্র পাল একজন সংগ্রামশীল জাতীয়তাবাদ নেতা হিসাবে পরিচিত হলেও তার জীবনের নানা দিকগুলো আমরা তার আত্মজীবনী থেকে জানতে পারি। শুধুমাত্র তার রাজনৈতিক দিক নয়, রাজনৈতিক জীবনের সঙ্গে সঙ্গে অন্যান্য অনেক দিক রয়েছে ইতিহাসের, সেগুলো আমরা জানতে পারি। এই দিকগুলোর মধ্যে প্রথমত বলা যায়, তিনি সেখানে উল্লেখ করছেন তিনি কোন বংশে জন্মেছিলেন, সেই বংশের এবং পরিবারের ইতিহাসের কথা। বাখরগঞ্জ জেলা আমরা জানি কম বেশি, সেই জেলার কিছু কথা, ফেচুগঞ্জ, শ্রীহট্ট, হবিগঞ্জ এর মতো গ্রামের কথা আমরা জানতে পারি। সেই সঙ্গে তৎকালীন সময়ের কলকাতা শহরের একটা চিত্র পেয়ে থাকি, সাংস্কৃতিক জীবনের কথাও জানতে পারি। গ্রামীণ সংস্কৃতি এবং গ্রামীণ সংস্কৃতির যে দিকগুলো রয়েছে, বিভিন্ন উৎসব অনুষ্ঠানের কথা এখানে তিনি উল্লেখ করেছেন, যেগুলো গ্রাম বাংলার সনাতন উৎসব বা অনুষ্ঠান, দুর্গোৎসব, যাত্রাগান, পুরাণ পাঠ, রামায়ণ মহাভারতের মতো গ্রন্থ পাঠ, বিবাহ প্রথার পাশাপাশি কলকাতার তৎকালীন সংস্কৃতি, কীরকম সংস্কৃতি ছিল, বিবাহ প্রথাটা কেমন ছিল, তারপরে সাধারণ মানুষের, অভিজাতদের খাদ্যের অভ্যাস, নানা ধরনের নিয়মকানুন, বিধিনিষেধ, যেমন মদ্যপান নিবারণী সমিতির কথা এখান থেকে জানতে পারি, কিভাবে তারা এই মদ্যপান নিবারণে কি কি কাজ করেছিলেন, কি কি পদক্ষেপ নিয়েছিলেন। ব্রাহ্ম সমাজের রাজনৈতিক আদর্শের কথাও আমরা এখান থেকে জানতে পারি। তিনি দেখিয়েছেন ইংরেজ শিক্ষিত বাঙালিরা নতুন সামাজিক আদর্শের সন্ধান কিভাবে পেয়েছিলেন। তৎকালীন ব্রাহ্ম সমাজও এই শিক্ষিত বাঙালিদের মধ্যে স্বাধীনতার আদর্শের সঞ্চার করেছিল। 70 বৎসর থেকে আনন্দমোহন বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ও ভারত সভা গঠিত হয়েছিল, তার কথা আমরা জানতে পারি। মানে ছাত্রদের যে সংগঠন, আর 19 শতকের শেষ দিকে জাতীয় কংগ্রেসের আগে সবথেকে গুরুত্বপূর্ণ যে সভা জাতীয় ঐক্য এবং সংহতির জন্য গড়ে উঠেছিল, সেই ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের গঠনের কথা জানতে পারি। নবগোপাল মিত্র তার প্রতিষ্ঠিত যে হিন্দু মেলা, যার জাতীয়তাবাদী আবেদনটা কতটা ছিল আমরা জানতে পারি। হিন্দু মেলার জাতীয়তাবাদী যে দিকটা, জাতীয়তাবাদী যে ভাবটা, জাতীয়তাবাদী যে আবেদনটা ভারতীয় উপমহাদেশে কতটা ছিল
আমরা এই দিকটার কথাও জানতে পারি তার আত্মজীবনী থেকে। তিনি প্রথম ব্যক্তিত্ব যিনি তার আত্মজীবনীতে দেশের কথা তুলে ধরেছিলেন। এর আগে আমরা সেরকমভাবে পাইনি। তার আত্মকথা প্রথম প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। অনেক পরে 1955 খ্রিস্টাব্দে তা সংকলন করা হয় এবং গ্রন্থরূপে প্রকাশ করা হয়। এখানে যে দিকগুলোর কথা আমরা আগে বললাম সেই দিকগুলো একটু সংস্কার করেই প্রকাশ করা হয়। তবে আমাদের একটু দেখা দরকার যে তিনি তার আত্মজীবনীতে যে লেখাগুলো লিখেছেন সে জীবন দর্শন বা সমকালীন চিত্রকে তিনি যেভাবে ব্যক্ত করেছেন সেটা অত্যন্ত খোলামেলাভাবে ব্যক্ত করেছেন। এমনকি তার পিতার সঙ্গে যে মতবিরোধ নানা বিষয় সেগুলোও তিনি এড়িয়ে যাননি। আর হিন্দু ধর্মের যে লোকাচারটা ছিল সেগুলো সমালোচনা করতেও তিনি ছাড়েননি। অর্থাৎ এই বিষয়গুলোকে যখন একজন ইতিহাসবিদ বা পণ্ডিত বা গবেষক সূত্র হিসাবে, ইতিহাস লেখার সূত্র হিসাবে এই আত্মজীবনী বা স্মৃতিকথা তিনি সূত্র হিসাবে ব্যবহার করছেন, তাকে কিন্তু সব বিষয়গুলোকে খেয়াল রাখতে হচ্ছে, যুক্তির নিরিখে বিচার করে সেই সূত্রকে ব্যবহার করতে হচ্ছে। এটা কিন্তু একেবারে সার্বিক ইতিহাস নয়, একটা ছবি বলা যায়, ইতিহাস লেখা নয়। এই যে জীবন স্মৃতি বা আত্মকথা এটা তিনি লিখছেন, এটা একটা ইতিহাস নয়, কিন্তু একটা সূত্র, যে সূত্রকে ব্যবহার করার সময় ইতিহাসবিদ বা গবেষকদের সুচিন্তিতভাবে, নিরপেক্ষভাবে বিভিন্ন সমকালীন সূত্রগুলোকে যাচাই করে এগুলোকে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার করতে হয়।